ক্যামক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে একেবারে তুলকালাম অবস্থা দেখা গেল। অভিষেকের অফিসে তৃণমূলের হোর্ডিং লাগানো ছিল এবং সেই হোর্ডিং নিয়েই অভিযোগ ছিল। সেই হোর্ডিং পুলিশের তরফ থেকে খোলা হলো। দুপুরে নোটিশ হাতে ক্যামক স্ট্রিটের অফিসে পুলিশ ও পুরকর্মীরা পৌঁছন। তারপর কি হয়? অভিষেকের সঙ্গে শুরু হয়ে যায় পুলিশের তুমুল বচসা আর তর্কাতর্কি। অভিষেকের অনুগামীদের সঙ্গেও পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পুলিশ কর্মী রীতিমতো ধস্তাধস্তিতে পড়ে যান। সেই ছবিটা দেখাই, সেই সময়কার ছবি দেখাচ্ছি। কর্মীরা এমন ভাবে উঠতে শুরু করেন যে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং পড়ে যান। এরপরে ঠিক কি ছবি দেখা যায়? ক্যামক স্ট্রিটে মস্তানির ছবি। অভিষেকের অফিসে পুলিশকে মার, পুলিশের কাজে বাধার অভিযোগ ধরপাকড়। আর পুলিশের কাজে বাধার অভিযোগে ধরপাকড় চলতে থাকে। অফিসে পুলিশ কর্মীকে মারধর, গুন্ডা বলে তোপ সুকান্ত। কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, কিন্তু সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্ডা মার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা নিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছে। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা জড়ি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। ক্যামক স্ট্রিটে অভিষেকের অফিসে তুলকালাম, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি অফিসের কর্মীদের। কোলাপসিবল খুলে অফিসে ঢোকে পুলিশ। হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যান পুলিশ কর্মী। বেআইনি হোর্ডিং লাগানোর অভিযোগে পুলিশি হানা। অফিসেও নোটিশ লাগাতে গেলে অফিস কর্মীরা বাধা দেন। নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। দলের যে কার্যালয়, পার্টির নামে অফিস, পার্টির নামে ভাড়া, অফিসিয়াল এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট সব তাদের দেখানো হয়েছে। একটা নোটিশ নিয়ে এসছে, সেই নোটিশে কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই, এমনকি কোনো স্ট্যাম্প তো দূরের কথা, কেএমসির লেটার হেড পর্যন্ত, একটা লোগো পর্যন্ত নেই। একটা সাদা কাগজ নিয়ে একটা মেমো বার করে আমাদের দেখাতে এসেছিল, ওখানে একটা ছবি লাগিয়ে, ছবিটার কোনো ছবি ছিল না। আমরা এটা স্পিকারকে প্রিভিলেজ, যারা আমাদের ধাক্কাধাক্কি করেছে আমরা সেটা নিয়ে স্পিকারকেও চিঠি দেবো। এবং তার সাথে সাথে আমরা এটা নিয়ে আগামীকাল দলের তরফ থেকে আমরা আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। আগামীকাল মামলার হিয়ারিং রয়েছে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল। লক্ষ্য ছিল পর্যটনে গতি আনা। তাই তৃণমূল আমলে ঝাড়গ্রামে হোমস্টে মালিকদের দেওয়া হয়েছিল আর্থিক সহায়তা। কিন্তু সেখানেও বড় দুর্নীতির গন্ধ। ক্যাগ রিপোর্টে দাবি, সরকারি সাহায্যের আড়ালেই কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ঝাড়গ্রামে সরকারি নথিভুক্ত হোমস্টের অর্ধেকই নাকি ভুয়ো। ঝাড়গ্রামের রঘুনাথপুরে 3 তলা বাড়ি, বিলবোর্ডে যে হোমস্টের নাম দেখছেন, অভিযোগ সময়ে সময়ে সেই নাম বদলে যায়। অভিযোগ, এই একটি বাড়িতেই 2টো হোমস্টে দেখিয়ে 2বার সরকারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমার হোমস্টের নাম মরুদ্বীপ হোমস্টে। ওয়েসিস হোমস্টে হচ্ছে আমার স্ত্রীর হোমস্টে। ওয়েসিস হোমস্টেতে 2019 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছিলেন। ঝাড়গ্রামের কদম কাননে কবিতা হোমস্টে, রুম আছে কিনা জানতে ফোন করেছিলাম আমরা। হ্যালো, বুকিং পাওয়া যাবে? না, এখন খালি নেই। খালি নেই? না। এলাকাবাসীর অভিযোগ, হোমস্টের অস্তিত্ব না থাকলেও সরকারি সাহায্য কিন্তু পৌঁছে গেছে। আপনারা সরকারি অনুদান পেয়েছেন? হ্যাঁ, সরকারি অনুদান পেয়েছেন? পর্যটক নিগত কত টাকা পেয়েছেন? 50,000 পেয়েছিলাম। ক্যাগের রিপোর্ট বলছে, তৃণমূল আমলে অরণ্যনগরী ঝাড়গ্রামে হোমস্টের নামে এভাবেই সরকারি তহবিল 9-6 হয়েছে দেদার। হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম। বিগত সরকার সেই সময় ভেরিফিকেশন করেছিল, কিন্তু ভেরিফিকেশন করার পর যারা পেয়েছে তাদের কোনো বাড়ি নেই বা ইনফ্রাস্ট্রাকচার সেভাবে কোনো ডেভেলপমেন্ট করেনি, কিন্তু তারাই টাকা পেয়েছে, তারাই ইয়ে করেছে। কিন্তু আমরা বেকার ছেলেরা যারা বাড়ি ছিল, আমরা চেয়েছিলাম যে টাকা পেলে আমরা ডেভেলপমেন্ট করব, কিন্তু আমরা পাইনি। অরণ্যনগরী ঝাড়গ্রাম, চিল্কিগড় রাজবাড়ি,
কনক দুর্গার মন্দির, ডুলুং নদী, সঙ্গে বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। বছরভর পর্যটকরা আসেন, তাই 2017-এ তৎকালীন তৃণমূল সরকার হোমস্টে নীতি চালু করে। তার শর্ত ছিল স্থানীয়রা তাঁদের বাড়ির 2টি ঘর পর্যটকদের জন্য ছেড়ে দেবেন। পর্যটকদের থাকার মতো পরিকাঠামো তৈরি করতে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে সরকার। ক্যাগের রিপোর্টে সেই অর্থ বিতরণেই দুর্নীতির অভিযোগ। যেমন ঝাড়গ্রামের পুকুরিয়ার এই গৃহস্থ বাড়ি, 2 বৃদ্ধা থাকেন, হোমস্টে চালানোর পরিকাঠামোই নেই, অথচ এই হোমস্টের নামে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। দাঁড়িয়ে রয়েছি পাখিরালয় হোমস্টে ওয়েবসাইটে যে হোমস্টের কথা বলা হয়েছে সেই হোমস্টের কাছে। অর্থাৎ এই হোমস্টেতে পর্যটকেরা এসে নাকি থাকেন। বাড়ির লোকেদের সাথে কথা বলেছিলাম, বাড়ির লোক বলছেন কোনোদিন কোনো পর্যটক আসেনি। সরকারি ওয়েবসাইটে নাম নথিভুক্ত রয়েছে, সরকারি ওয়েবসাইটে যেখানে ছবি নথিভুক্ত রয়েছে, অর্থাৎ সিএজি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী 2017 থেকে 2023 সালে যে সমস্ত সরকারি হোমস্টেগুলোকে অনুদান দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পর্যটন বিভাগ থেকে, সেই পর্যটন বিভাগের যে তালিকা সেই তালিকাতে এই হোমস্টের নামও রয়েছে। না, এটা আমাদের নিজস্ব বাড়ি। আমাদের নিজস্ব বাড়ি। কোনোদিন কি দেখেছেন পর্যটক এসছে, কখন থেকেছে? না 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 না, এসে থাকেনি না? আমি তো জানি না বাবা, ভদ্রলোক তো আমার বাড়ি কেউ থাকে না। মৌসুমী দাস কে হয়? ওটা লাতি বউ। লাতি বউ। তো এখানে কি কোনো বাইরের লোকজন পর্যটকরা আসে? না তো, কোনোদিন এসে থাকে না। মৌসুমী দে নামে এক যিনি এই বাড়ির ব্যক্তি, তার নামেই এই হোমস্টে রেজিস্টার হয়েছে এবং সেখানে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যেখানে তার সাথে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে কাজ হচ্ছে এখন, তাই হোমস্টেতে কেউ থাকেন না। সেই জায়গায় আমরা এসে ছবিটা ঠিক উল্টো দেখলাম, কারণ এখানে পরিবার বাস করে, কোনো হোমস্টে নেই। পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা বলছেন কখনোই তারা পর্যটকদেরকে দেখেননি। ঝাড়গ্রাম জেলার সরকারি ওয়েবসাইটে নথিভুক্ত হোমস্টের সংখ্যা 104। 2017 থেকে 2023-এর মধ্যে প্রায় সবকটিতেই সরকারি সাহায্য পৌঁছেছে, অথচ প্রায় অর্ধেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কাগজে কলমে নথিভুক্তি থাকলেও বাস্তবে এরকম হোমস্টে আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কোথাও আবার সাহায্যের পুরো টাকা ঢোকেনি বলে কাজও এগোয়নি। এই হোমস্টে নির্মাণ করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল, টাকা পেয়েছিলেন তারা, কিন্তু তারপরে আর অনুদান পাননি। অর্থাৎ না পাওয়ার দরুন এই হোমস্টে মুখ থুবড়ে পড়ে রয়েছে। একটা মাত্র কিস্তি দিয়েছে আর দেয়নি। হোমস্টে চালু হয় না না না, কমপ্লিট না করতে পারলে কি করে চালু করবো? উদ্দেশ্য ছিল ঝাড়গ্রামে পর্যটনের প্রসার ও কর্মসংস্থান। অভিযোগ, পরিকল্পিত দুর্নীতিতে গরিবি দূরীকরণের নামে পর্যটন শিল্পকেই গরিব করে দেওয়া হয়েছে। ম্যাডাম একটি অর্ডার করে ওসি ট্যুরিজমকে সমস্ত হোমস্টেকে ভিজিট করা হোক, খতিয়ে দেখা হোক সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে ইমিডিয়েট ওয়েবসাইট থেকে সেগুলো বাদ দেওয়া হোক, যাতে কোনো পর্যটক এখানে আসার পর কোনোভাবেই না অসুবিধার মধ্যে পড়ে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। ভালো কাজের জন্য চাই ভালো পরিবেশ আর সদিচ্ছা, সেই কাজই করে দেখাচ্ছে মালদার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত। বিজেপি, কংগ্রেস আর সিপিআইএম পরিচালিত মিলিজুলি বোর্ড, অথচ কোনো কোন্দল নেই। সাধারণ মানুষের কথা ভেবে সুন্দর করে সাজানো হয়েছে পঞ্চায়েত অফিস। পরিষেবা নিয়ে সন্তুষ্ট গ্রামবাসীরাও। পঞ্চায়েতের রাজনীতিতে এ যেন মিলে সুর মেরা তুমহারা। খেয়েই নেই, আকচাকচি নেই, অনাস্থার ঘনঘটাও নেই। আলাদা আলাদা দলের মিলিজুলি বোর্ড নিয়েও মসৃণ ভাবে চলছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত। বিজেপি, কংগ্রেস আর সিপিআইএম পরিচালিত বোর্ড, কিন্তু এলাকার উন্নয়নে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি রাজনীতি। তার প্রতিফলন এই সুন্দর পঞ্চায়েত অফিস। সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে হলে ভালোভাবে কাজ করতে হবে, আর ভালো কাজের জন্য ভালো পরিবেশ বজায় রাখতে হবে। সেই ভাবনা চিন্তা থেকেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত অফিসে ঢোকার পথেই গড়ে উঠেছে ভগিনী নিবেদিতার নামাঙ্কিত শিশু উদ্যান। পঞ্চায়েত অফিসের দেওয়াল জুড়ে নানা সামাজিক বার্তা, সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ছবির সাহায্যে তা ব্যাখ্যা করা হয়েছে। পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, হেল্প ডেস্ক, ঝকঝকে মিটিং রুম।
বর্তমানে তো খুবই সুন্দর হয়েছে। কি কি দেখছেন আর প্রথমে যে জনগণমনদের আছে, আর পাশে আছে আপনার শৌচালয়ের আর অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাচ্ছে, আর বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে, খুবই সুন্দর, আগের থেকে খুব সুন্দর। কেন্দ্রীয় বরাদ্দের টাকায় ঢেলে সাজানো হয়েছে পঞ্চায়েত অফিস। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কাজ নিয়ে সন্তোষ প্রকাশও করেছে পঞ্চায়েত দফতরের প্রতিনিধি দল। পঞ্চায়েত লার্নিং সেন্টার ডেভেলপ করার জন্য, সেট আপ করার জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে কিছু আর্থিক সহায়তা এই প্রকল্পের আওতায় দেওয়া হয়। তো এই গ্রাম পঞ্চায়েতকেও সেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল 7 লাখ টাকা। তো গ্রাম পঞ্চায়েত সেই 7 লাখ টাকার সঙ্গে নিজস্ব সম্পদ, সেন্ট্রাল ফিনান্স কমিশনের যে ফান্ড, সেইগুলোকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। 2023-এর পঞ্চায়েত ভোটে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম মিলে বোর্ড গঠন করে। পঞ্চায়েত প্রধান কংগ্রেসের, এখানে বিরোধী দল তৃণমূল। ব্যতিক্রমী এই প্রশাসনিক পরিকাঠামোর মধ্যেও নির্ঝঞ্ঝাটে চলছে পঞ্চায়েতের কাজকর্ম। খুশি গ্রামবাসীরাও। আমরা পঞ্চায়েতটিকে সাজানোর চেষ্টা করেছি সুন্দরভাবে, বিভিন্ন রকমের মনীষীদের বাণী, বাল্য বিবাহর কোনো বার্তা আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের আছে। তো এরপরে আমরা চাইবো আরও ভালো কাজ করে মানুষকে যাতে আমরা পরিষেবাটা দিতে পারি। আমরা বিরোধীর জায়গায় করব, কিন্তু যেহেতু উন্নয়নমূলক কাজ আমরা এখানে সবাই মিলে সমর্থন আমরা করছি। বিগত সরকারের আমলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, কিন্তু মালদহে বিজেপি, সিপিএম ও কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতে এলে যে কেউ মুগ্ধ হচ্ছেন। একই সঙ্গে মিলছে আধুনিক পরিষেবাও। সদিচ্ছা থাকলে রাজনীতি যে কোনো বাধা নাই, মানুষের জন্য উন্নয়ন বা কাজ করা যায় তার প্রমাণ মালদহের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত। ক্যামেরায় লিপেশ আল্লাহর সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। হলদিয়ায় পুরভোটের আগে সর্বদলীয় বৈঠকে প্রতিনিধি পাঠাতে পারল না তৃণমূল, আর এ নিয়ে কটাক্ষ বিজেপি এবং সিপিআইএম এর। তৃণমূলের দাবি তাদের নাকি ডাকাই হয়নি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভা 2022-এ পুরো বোর্ডের মেয়াদ শেষ হয়। 1-2 বছর নয়, 4 বছর ধরে পুরভোট হয়নি হলদিয়ায়। এবছর নভেম্বরে ভোট হওয়ার কথা। তার আগে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বুধবার দফতরে সর্বদলীয় বৈঠক ডাকেন জেলা শাসক। প্রশাসনিক বৈঠকে সব দল থাকলেও কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি তৃণমূল। সর্বদলীয় বৈঠকে তৃণমূলের অনুপস্থিতির পরই আলোচনা হচ্ছে আসন্ন পুরভোটে তৃণমূলের তরফে কি প্রার্থী দেওয়া হবে, সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। সিপিআইএম এবং অন্য দলেরও প্রতিনিধিরা ছিলেন। দেখুন, তৃণমূল যেখানে কর্পূরের মতো উবে গেছে, ভারতীয় জনতা পার্টি কিছু করতে হয়নি। যে তৃণমূলের যেখানে অস্তিত্ব নেই, তৃণমূলের নেতারাও নেই, সেইখানে তৃণমূলের প্রতিনিধিরা আপনাকে খুঁজে পাবেন কি করে জেলা শাসকের আজকের এই বৈঠক? যা চোখে দেখেছি বা যা আলোচনা হয়েছে, সেই আলোচনায় বা যা চোখের দেখা সেখানে উপস্থিত ছিল না। তৃণমূল দলটার নেই, এখন নিজেদের মধ্যে যা অবস্থা দেখছেন নেই। পশ্চিমবাংলার মাটিতে 1:1 লড়াই, একদিকে বিজেপি, অপরদিকে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, এর মাঝামাঝি আর কোনো জায়গা নেই। এসডিও অফিস কিংবা বিডিও অফিস থেকে কাকে খবর দেওয়া হয়েছে আমার তো জানা নেই, আমরা কোনো ডাক পাইনি। 1997-এ হলদিয়া পুরসভার প্রথম বোর্ড গঠন হয়। 2013-এ আস্থা ভোটে জিতে বামেদের থেকে পুরসভার দখল নেয় তৃণমূল। 9 বছর হলদিয়া পুরসভা ছিল ঘাসফুলের দখলে। 2017-র ভোটে হলদিয়া পুরসভা বিরোধী শূন্য হয়। 29টি ওয়ার্ডেই জয়ী হয় তৃণমূল। এই পুরো বোর্ডের মেয়াদ শেষ হয় 2022-এর 6 সেপ্টেম্বর। শেষ বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল, প্রায় 50,000 ভোটে হলদিয়ায় বিজেপির কাছে হেরেছে তৃণমূল। এই পরিস্থিতিতে হলদিয়ার পুরো ভোটের আগে সর্বদলীয় বৈঠকে প্রতিনিধি পাঠাতে পারল না তৃণমূল। বিরোধীরা বলছেন হলদিয়া পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থী দেওয়া চাপের। তৃণমূল আদৌ এই 30টা সিটে 3টে সিটে তারা ক্যান্ডিডেট দিতে পারবে কিনা আমার সন্দেহ। দলের প্রার্থীও দেওয়া উচিত, কেন দেবে না? কারণ পৌর বোর্ড সর্বশেষ দলের ছিল এবং 29টা ওয়ার্ডের 29টা ওয়ার্ডই ছিল, সেক্ষেত্রে দেওয়া উচিত। তখন তারা দলের দীর্ঘদিনের 98 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেসটা করেছে তাদের উপর তো নির্ভর করেনি।
স্বাভাবিকভাবেই দল বলতে পারবে তাদেরকে দিয়ে করবে। এখনো দল তো সিদ্ধান্ত নেয়নি কাদের নিয়ে করবে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। রাখিতে অন্নপূর্ণার স্নেহ মমতা। অন্নপূর্ণা যোজনার টাকায় মুখ্যমন্ত্রীর জন্য নিজে হাতে রাখি বানিয়েছেন তারকেশ্বরের বাজিতপুর গ্রামের মহিলারা। স্থানীয় বিধায়কের মাধ্যমে তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাখি বন্ধন সকল ভাই বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব, সেই সঙ্গে সৌভ্রাতৃত্বের অন্যতম প্রতীক। রাখিকে ঘিরে জড়িয়ে আবেগ, জড়িয়ে ভালোবাসা। এবার রাখিতে লেগেছে অন্নপূর্ণা স্নেহ মমতা। অন্নপূর্ণা যোজনার টাকা হাতে পেয়ে সেই টাকায় রাখি তৈরির সরঞ্জাম কিনেছেন হুগলির তারকেশ্বরের বাজিতপুর গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য নিজে হাতে রাখি বানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যে বলেছিলেন যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর যে অন্নপূর্ণা যোজনা দেবেন, উনি কথা দিয়ে কথা রেখেছেন। প্রত্যেক মহিলা আমরা অন্নপূর্ণা যোজনা পেয়েছি, তো আমরা ওই অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে আমরা রাখি কিছু বানিয়েছি। মুখ্যমন্ত্রী আছেন, ওনার কাছে পাঠাবো। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। সেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের আর্থিক স্বনির্ভরতা দিয়েছে, সেই টাকা সংসারে লাগছে। কৃতজ্ঞতা আর ভালোবাসার সাথে মুখ্যমন্ত্রীর জন্য নিজেরাই রাখি বানিয়েছেন গ্রামের এইসব মহিলারা। স্থানীয় বিধায়কের মাধ্যমে তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি, আমরা সবাই মিলে রাখি বানিয়ে আমাদের যে তারকেশ্বর বিধানসভার সন্তুদার হাতে এই রাখি তুলে দিতে চাই। উনি আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দুদার হাতে পাঠিয়ে দেবে। যেহেতু আমরা অন্নপূর্ণার টাকা পেয়েছি, এটা আমরা আনন্দিত। অন্নপূর্ণায় আপনারা জানিয়ে রাখবো, আমার এই বিধানসভায় প্রায় ৮০ থেকে ৮৫,০০০ দিদি বোন এনারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন। অন্নপূর্ণা একটি গ্রামে রাখি তৈরি হচ্ছে শুভেন্দুদার জন্য। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা থেকে যে হ্যান্ডমেড মানে হাতে তৈরি করছে, কিন্তু এটা পবিত্র বন্ধন এবং ভালোবাসা রয়েছে এই রাখিটার মধ্যে। এই রাখিগুলো তৈরি করছে এবং আমাকে দিয়ে যাচ্ছে এখানে ভালোবেসে আমার কার্যালয়। আমি এখান থেকে সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে পৌঁছে দেবো এবং রাখির দিন উনি যাতে নিজের হাতে এটা ধারণ করেন এর জন্য আমি অনুরোধ করব। নিজেদের হাতে তৈরি রাখি কখন মুখ্যমন্ত্রীর হাতে ওঠে তার প্রতীক্ষায় তারকেশ্বরের বাজিতপুর। অন্নপূর্ণা যোজনা, রানা কর্মকার, নিউজ 18 বাংলা।